আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো ইলেকট্রন আসক্তি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখো। ভর্তি পরীক্ষার জন্য ইলেকট্রন আসক্তি অনেক ইম্পোর্টেন্ট, অনেক। ঠিক আছে? তো ইলেকট্রন আসক্তিতে অনেকগুলা এক্সেপশনাল ব্যাপার আছে। এক্সেপশনাল বলতে যে নরমাল ট্রেন্ডের বিপরীতে কিছু আ কেস আছে, সেগুলো আমরা একটু দেখব। ধরো এখানে আসলে অনেকগুলা ক্লোরিন পরমাণু ছিল, হ্যাঁ? অনেকগুলা ক্লোরিন পরমাণু ছিল একটা জায়গায়। আমি এভাবে লিখতেছি ক্লোরিন, 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 ক্লোরিন। তো এখানে ধরা হচ্ছে ক্লোরিন পরমাণু ১ মোল ছিল। তো এই ১ মোল পরমাণু আমরা নিব। ১ মোল পরমাণু নিয়ে ১ মোল ক্লোরিন পরমাণু, ক্লোরিন। হ্যাঁ? এটার সাথে আমরা হচ্ছে ১ মোল ইলেকট্রন যদি যোগ করি, এখানে ক্লোরিন হচ্ছে গ্যাসিয়াস স্টেটে থাকবে পরমাণু এবং ইলেকট্রন যোগ করার পর তুমি এখানে আসলে যেটা পাবা সেটা হচ্ছে Cl- পাবা। ঠিক আছে? তো এই যে Cl- হলো, এখানে এনার্জি উৎপন্ন হবে। হ্যাঁ, এনার্জি তৈরি হবে। এনার্জি তৈরি হবে জন্য এইখানে আসলে ডেল এইচ টা আসলে কি? ডেল এইচ হচ্ছে নেগেটিভ। ডেল এইচ কি? নেগেটিভ। তাহলে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এখানে ডেল এইচ নেগেটিভ আসে এবং এখানে শক্তি কি হয়? রিলিজ করা হয়। দেখো এনার্জিটা আসলে রিলিজ হচ্ছে। এইটা একটু ভালো মতো মনে রাখো যে এখানে আসলে এনার্জি রিলিজ হচ্ছে। এনার্জি রিলিজ হচ্ছে এবং ডেল এইচ পজিটিভ হয়। আর এখানে প্লাস চিহ্ন দিয়ে এনার্জি উৎপন্ন হচ্ছে। আর দেখো যদি এই যে Cl মাইনাস, এই Cl মাইনাসে যদি তুমি আরেকটা ইলেকট্রন এড করো তাহলে আসতেছে হচ্ছে Cl2 মাইনাস, তাই না? Cl2 মাইনাস, তো Cl2 মাইনাস কখনো দেখো? এটা কখনো দেখো না। কারণ কি? কারণ এখানে যখন তুমি Cl2 মাইনাস এড করতে যাও তখন এখানে আসলে যেটা হয় যে ডেল এইচ টা পজিটিভ হয়ে যায়। বুঝছো? ডেল এইচ কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। এই ডেল এইচ পজিটিভ হয়ে যায়। রিলিজ পজিটিভ কেন হয়? কারণ আসলে এই যে Cl-, এই Cl- এ তুমি যদি একটা ইলেকট্রন এড করতে যাও, তাহলে তোমাকে অনেক শক্তি প্রয়োগ করতে হবে। কেন? কারণ সে এই আসলে অলরেডি ঋণাত্মক চার্জযুক্ত হয়ে আছে Cl-, আর এখানে আবার ঋণাত্মক চার্জযুক্ত কিছু একটা এড করতেছো, তাহলে তাদের মধ্যে রিপালশন হবে, বিকর্ষণ হবে। সো এই যে বিকর্ষণ হবে, এই বিকর্ষণের কারণে বাহিরে থেকে শক্তি অনেক প্রয়োগ করতে হবে। সো এইজন্য এখানে ডেল এইচটা পজিটিভ হয়ে যায়। তো অপর পাতায় যাই। দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে যে এক্স, এটা একটা মৌল, বিচ্ছিন্ন পরমাণু। এখানে তুমি ইলেকট্রন যোগ করছো, যোগ করে আসলে এক্স মাইনাস বানাইছো এবং এক্স মাইনাসে তুমি আরেকটা ইলেকট্রন যোগ করছো, যোগ করে যদি সামহাও এক্স টু মাইনাস তৈরি করো এবং এইখানে যে পরিমাণ শক্তি রিলিজ হয় সেটাকে যদি তুমি ইলেকট্রন অ্যাফিনিটি ওয়ান এবং এখানে যে পরিমাণ শক্তি রিলিজ হয় সেটাকে যদি ইলেকট্রন অ্যাফিনিটি টু বলো, তাহলে এখানে কি হয় একটু ভালো মতো লক্ষ্য করো। এই যে এই দুইটাকে তুমি যদি যোগ করে দাও, অ্যাফিনিটি, এখানে দেখো ইলেকট্রন অ্যাফিনিটি, এটার ভ্যালু এখানে আসলে পজিটিভ হয়, নেগেটিভ হয়। এটার ভ্যালু এখানে আসলে পজিটিভ হয়, যেটা আমরা অলরেডি দেখছি। আর এটা ডেল এস কি হয়? ডেল এস নেগেটিভ হয়। এবং এইখানে এই ইলেকট্রন অ্যাফিনিটি এইটার ভ্যালু এখানে আসলে নেগেটিভ হবে। এবং আমরা অলরেডি দেখে আসছি যে এই ক্ষেত্রে ডেল এস কি হয়? পজিটিভ হয়। দ্বিতীয় ইলেকট্রনটা বের করার ক্ষেত্রে অনেক বাহির থেকে শক্তি দেওয়া লাগে যেন ডেল এস পজিটিভ হয়। তুমি জাস্ট এখানে এইটুকু মনে রাখো যে ইলেকট্রন অ্যাফিনিটি 1 এবং ইলেকট্রন অ্যাফিনিটি 2, হ্যাঁ? এই ২ টার যোগফল অলওয়েজ 0 থেকে কি হবে? অলওয়েজ 0 থেকে ছোট হবে। ঠিক আছে? মানে নেগেটিভ হবে। অলওয়েজ নেগেটিভ হবে। আর আরেকটা তথ্য মনে রেখো যে ডেল এইচ 1 এবং ডেল এইচ 2, এক্ষেত্রে ডেল এইচ 1 এটা ডেল এইচ 2, এখানে যে পরিমাণ এনথালপি পরিবর্তন আরকি। ডেল এইচ 2 গ্রেটার দ্যান অলওয়েজ 0 হবে। এইটা এই ২ টা পরস্পর কি? বিপরীত। এই ২ টা পরস্পর বিপরীত, একটু মনে রাখো। তো এই তথ্যটুকু একটু ভালো মতো মনে রেখো। এখানে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রথম একটা মৌল থেকে ইলেকট্রন ইলেকট্রন যোগ করে, একটা মৌলে ইলেকট্রন যোগ করে তুমি নেগেটিভ স্পেসিস বানাইছো। দেন এটাতে আরেকটা ইলেকট্রন যোগ করতেছো। তখন হচ্ছে এনার্জি যে পরিমাণ রিলিজ হয়েছে, এই ২ টার যোগফল অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। মানে এটা আসলে খুব কম, বাহির থেকে অনেক এনার্জি দেওয়া লাগবে। এনার্জি খুব কম রিলিজ করবে। এজন্য দ্বিতীয়টাতে নেগেটিভ এবং প্রথমটাতে এনার্জি সে খুব বেশি রিলিজ করবে। এজন্য পজিটিভ। ঠিক আছে? এনার্জি। এই ২ টা যখন যোগ করবা অবশ্যই নেগেটিভ ভ্যালু আসবে এবং ডেল এইচ এনার্জির বিপরীত হয়ে যাবে। বুঝছো? এইটুকু মনে রাখলে এখান থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবা। তো এইখানে যে দ্বিতীয় ইলেকট্রন যোগ করার যে এনার্জিটা, হ্যাঁ, যোগ করলে যে এনার্জি পরিমাণ রিলিজ হবে সেটা সবসময় নেগেটিভ হবে। এটা মনে রাখো যে সবসময় সেটা কি হবে? নেগেটিভ হবে। ওকে, তাহলে এখন এতটুকু আলোচনা বুঝতে পারছো। যদি ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে এক্স, এক্স এর সাথে একটা ইলেকট্রন যোগ করে আসলে এক্স মাইনাস তৈরি করছো এবং এক্স মাইনাসের সাথে তুমি আরেকটা ইলেকট্রন যোগ করছো, যোগ করে আসলে এক্স টু মাইনাস পাইছো, তাহলে এখানে এরকম প্রশ্ন করতে পারে যে কোনটা সঠিক? ডেল এইচ ওয়ান প্লাস ডেল এইচ টু গ্রেটার দেন জিরো, ডেল এইচ ওয়ান প্লাস ডেল এইচ টু লেস দেন জিরো, অথবা ডেল এইচ ওয়ান প্লাস ডেল এইচ টু
ইকুয়াল 0 কোনটা অ্যান্সার? এই ৩ টার মধ্যে কোনটা অ্যান্সার? তখন তুমি আসলে আশা করি অ্যান্সার করতে পারবা ভালোমতো। সো কনসেপ্ট আশা করি তুমি বুঝতে পারছো যে আ এটা আসলে যে কিভাবে আসলে ইলেকট্রন আসক্তি কাজ করে থাকে। তাহলে এতটুকু বুঝছো যে বাহির থেকে একটা ইলেকট্রন দেওয়া, দিয়ে যোগ করলে এই মৌলটা, এই পরমাণু যে পরিমাণ শক্তি রিলিজ করতেছে সেটাকে ইলেকট্রন আসক্তি বলে। তো ইলেকট্রন গ্রহণ করার একটা প্রবণতা আছে, তাই না? এটাকে বলা হয় যে ইলেকট্রন গ্রহণ করার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। এটা তুমি বলতে পারো। তাহলে একটু ভালোমতো দেখো যে এটা আসলে কিভাবে হয়। ১ম ক্ষেত্রে ১ম ক্ষেত্রে আমরা আসলে দেখব যে আকার বৃদ্ধি পাইলে বাম থেকে ডান দিকে গেলে, বাম থেকে ডান দিকে গেলে আসলে কি হয় পর্যায় সারণীতে, হ্যাঁ? সেটা আমরা দেখব। তো আয়নীকরণ শক্তির মতো ইলেকট্রন আসক্তি কতগুলা ব্যাপারের উপর ডিপেন্ড করবে। ইলেকট্রনীয় কাঠামো এবং পারমাণবিক সংখ্যা, মানে পরমাণুর আকার, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করবে ইলেকট্রন আসক্তি। তো শুরুতে দেখো বাম থেকে ডান দিকে গেলে আসলে কি হয়? তুমি যখন এই যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন অ্যান্ড হচ্ছে নিয়ন। তো সাধারণভাবে তুমি চিন্তা করবা বাম থেকে ডান দিকে গেলে কি হয়? এখানে আসলে কি হবে সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি একটু আলাদা করে এঁকে নেই। ধরো এটা একটা পরমাণু, ভেতরে নিউক্লিয়াস অ্যান্ড হচ্ছে এটা একটু ছোট পরমাণু। ঠিক আছে? তো একটু চিন্তা করতে হবে এখানে যে তুমি ধরো বাইরে তোমার কাছে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা তুমি এই পরমাণুর বাহিরে স্থাপন করতে চাচ্ছ এবং এই মৌলের বাহিরে স্থাপন করতে চাচ্ছ। তাহলে যেটা করবা যে আসলে এই ইলেকট্রনটা কোথায় সহজে যাবে বা কোন নিউক্লিয়াস সহজে আ আমি এটাকে যদি বলে দেই যে এটা M, এটা N। M এবং N ২ টা মৌল, ২ টা মৌলের কোন মৌলের বহিঃস্থ কক্ষপথে ইলেকট্রনটাকে সহজে বসানো যাবে? কে বেশি আকর্ষণ করবে? এখানে দেখো এই পজিটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্ত থেকে বাইরের নিউক্লিয়াসের দূরত্ব খুব কম, তাই না? এবং এখানে পজিটিভ প্রান্ত থেকে বাইরের নিউক্লিয়াসের দূরত্ব খুব বেশি। তো পজিটিভ এই নেগেটিভকে আকর্ষণ করবে কোনটাতে বেশি? অবশ্যই N এইটাতে বেশি। তাহলে আকার যত ছোট হবে তত আসলে বাম থেকে ডান দিকে গেলে দেখো কি হয়? আমি যদি এটাকে এভাবে বলে দেই, বাম থেকে ডান দিকে গেলে সাধারণত আকার ছোট হয়। তাহলে আকার ছোট হলে আমরা দেখছিলাম যে আয়নীকরণ শক্তি, সেটার আলোচনা আশা করি শুনছো। আয়নীকরণ শক্তি কি হয়েছিল? বাড়ছিল, বৃদ্ধি পাইছিল। একটা ইলেকট্রন বের করা খুব কঠিন ছিল। এইখানে আকার ছোট হওয়ার কারণে বাহির থেকে একটা ইলেকট্রন দেওয়া সহজ হবে। দেখো বাহির থেকে একটা ইলেকট্রন দেওয়া সহজ হবে। কারণ কি? কারণ নিউক্লিয়াস বেশি আকর্ষণ করবে। হ্যাঁ? বাইরের কক্ষপথে দিলে এখানে যদি একটা ইলেকট্রন বসাইতে চাও, তাহলে এই নিউক্লিয়াস কি করবে? বেশি আকর্ষণ করবে। যার কারণে আকার ছোট হইলে কি বৃদ্ধি পায়? ইলেকট্রন আসক্তিটা বাড়ে। হ্যাঁ? পরমাণুগুলার ইলেকট্রন আসক্তি কি হয়? বাড়ে। কিন্তু কিছু এক্সেপশনাল কেস আছে। কিন্তু, কিন্তু আমি এখানে লিখে দেই, একটা কিন্তু আছে। হ্যাঁ? একটা কিন্তু আছে। সেই কিন্তুটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন কি হওয়া উচিত ছিল? বাম থেকে ডান দিকে গেলে বাড়া উচিত ছিল। সবচেয়ে বেশি কার হওয়া উচিত ছিল? নিয়নের। তো নিয়নের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস কাঠামো যদি একটু দেখো যে এইখানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। তো লিথিয়াম হচ্ছে 2s1 এবং লিথিয়াম, বেরিলিয়াম তাহলে 2s2, তাই না? এবং বোরন হচ্ছে 2s2 অ্যান্ড হচ্ছে 2p1 লাস্ট আম মানে ভ্যালেন্স শেল একদম সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা দেখাচ্ছি। তাহলে এটা কি হবে? 2p2 অ্যান্ড এটা কি হবে? 2p3 অ্যান্ড এটা হবে হচ্ছে 2p4, এটা 2p5 অ্যান্ড এইটার কাঠামো হচ্ছে 2p6। তাহলে ভালোমতো লক্ষ্য করো যে এই জায়গায় আসলে এই নাইট্রোজেনের দিকে খেয়াল করো। নাইট্রোজেনের দিকে খেয়াল করো এবং হচ্ছে বেরিলিয়ামের দিকে খেয়াল করো। এই ২ টার মধ্যে কার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হবে? এ হচ্ছে অর্ধপূর্ণ, হ্যাঁ? এই দেখো অর্ধপূর্ণ স্থিতিশীল কাঠামো। এখানে 2a স্কয়ার স্থিতিশীল কাঠামো, তাই না? ২ টা হওয়ার কথা ছিল, ২ টাই আছে। 2p3 অর্ধপূর্ণ কাঠামো। তো এখানে এ অর্ধপূর্ণ এর কাঠামো বেশি স্থিতিশীল তার চেয়ে বেরিলিয়ামের 2s স্কয়ার এর চেয়ে। ঠিক আছে? তাহলে আ এখানে যে অর্ডারটা হবে আর এই যে নিয়নের 2p6 নিয়নের 2p6 মানে সে আসলে পূর্ণ স্থিতিশীল কাঠামোতে আছে। সেই ইলেকট্রন গ্রহণ করার কোনো পসিবিলিটি নাই। সে ইলেকট্রন গ্রহণ করে না। তার ইলেকট্রন আসক্তির ভ্যালু আসলে ০। ঠিক আছে? ইলেকট্রন গ্রহণ করার কোন প্রবণতা তার নাই। কারণ সে ইলেকট্রন পূর্ণ অবস্থায় আছে।
তাহলে নিয়নের দেখো নিয়নের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম, ঠিক আছে? সবচেয়ে কম। এরপরে নাইট্রোজেন চলে আসবে, কারণ নাইট্রোজেনের হচ্ছে অর্ধপূর্ণ কাঠামো। তারপরে আসবে হচ্ছে কে? তারপরে বেরিলিয়াম চলে আসবে এই জায়গাটাতে, বুঝছো? এখন দেখো যে বোরন, কার্বন, অক্সিজেন, ফ্লোরিন। তো বেরিলিয়াম পর্যন্ত ঠিক আছে। এখন বেরিলিয়ামের পরে কি হওয়ার কথা ছিল? তাহলে লিথিয়াম আসবে, তারপরে বোরন, তারপরে কার্বন অ্যান্ড অক্সিজেন অ্যান্ড ফ্লোরিন। এরকম হওয়ার কথা অ্যান্ড এরকমই হওয়ার কথা, কিন্তু সমস্যা এই জায়গায় আরেকটা আছে। এটা হচ্ছে এই লিথিয়াম এবং হচ্ছে বোরন, এই দুইটা নিয়ে একটু কাজ করো। তুমি যদি লিথিয়ামে একটা ইলেকট্রন বাহির থেকে অ্যাড করতে চাও, হ্যাঁ, লিথিয়ামে যদি বাহির থেকে একটা ইলেকট্রন অ্যাড করতে চাও, তাহলে সে 2s2 হবে। মানে সে চাইবে যে আমার এস এস অরবিটাল চাইবে কি, যে আমার কাছে একটা ইলেকট্রন আছে ভাই, আমাকে কেউ আরেকটা ইলেকট্রন দাও। তার আকর্ষণটা থাকবে বেশি। এবং বোরনে যেটা হবে, বোরনেও দেখো 2p1, বোরনে 2p1 আছে। এখন সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2p2 হবে। কোনো কি হবে না, তার মধ্যে আসলে কোনো আহ, স্থিতিশীল কাঠামোতে সে যাবে না, তাই না? একটা ইলেকট্রন গ্রহণ করার পরে কিন্তু লিথিয়াম স্থিতিশীল কাঠামোতে চলে যাবে। সো এইখানে ফাইনাল যে অর্ডারটা হয়, যে লিথিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি হয়। সো লিথিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি হয় কম্পেয়ার টু বোরন। বুঝছো? এইটা এই আলোচনার পরে আশা করি একদম ক্লিয়ার। প্রথমে নিয়ন কেন? কারণ নিয়নে 2p6 আছে। তারপর নাইট্রোজেন, কারণ নাইট্রোজেন অর্ধপূর্ণ কাঠামো আছে। আর বেরিলিয়াম, এবং পরে আমরা বেরিলিয়াম বসাইলাম, কারণ 2s2 সেটাও অর্ধপূর্ণ, বাট হচ্ছে কম্পেয়ার টু নাইট্রোজেন থেকে কম স্থিতিশীল। এই জন্য আসলে সেটাকে আমরা হচ্ছে নাইট্রোজেনের পরে দিলাম। ওকে, এরপরে লিথিয়াম এবং বোরনের মধ্যে আমাদের কাজ। সো লিথিয়াম এবং বোরনের মধ্যে জাস্ট উল্টায় যাবে, জাস্ট উল্টায় যাবে। উল্টে গিয়ে কেন উল্টাইছে? কারণ তো আমরা বললাম যে 2s1, এখানে যদি আরেকটা ইলেকট্রন দাও তাহলে সেই স্থিতিশীল কাঠামোতে চলে যাচ্ছে। কিন্তু বোরনে যদি আরেকটা ইলেকট্রন দাও, তবুও সে স্থিতিশীল কাঠামোতে যাচ্ছে না। সুতরাং ইলেকট্রন নিতে চাইবে কে? বেশি গ্রহণ করবে কে? এই যে হচ্ছে লিথিয়াম। সো লিথিয়ামের এর জন্য বেশি। সো এইভাবে আসলে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি কার? এখানে ফ্লোরিনের। তো আশা করি এতটুকু আলোচনা বুঝতে পারছো। এরপরে আসো যে গ্রুপ ভিত্তিক আলোচনা করি একটু। গ্রুপের আলোচনা আরো ইম্পর্টেন্ট। এখান থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখান থেকে অনেক মানে মানে তুমি ইলেকট্রন রাশিতে অনেকে অনেক পড়ে, কিন্তু তাও আসলে কনসেপ্ট ক্লিয়ার হয় না। ভর্তি পরীক্ষায় যে প্যাচ লেগে যায়, কারণ যদি না বুঝে পড়ে আসলে, বুঝছো? তো চলো আমরা হচ্ছে গ্রুপ ভিত্তিক আলোচনা করি। যে দেখো গ্রুপ 14 মৌল কে কে আছে? গ্রুপ 14 দেখো, আহ যদি বলি যে গ্রুপ 14, গ্রুপ 14, গ্রুপ 14 এ কে কে আছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড অ্যান্ড হচ্ছে সিলিকন। এটা আসলে এখানে জায়গা নিবে কিনা আসলে একটু উপরের দিকে লিখতে হবে। আমরা এটাকে একটু উপরে নিয়ে যাইতেছি, ঠিক আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এরপর হচ্ছে এস বি অ্যান্ড হচ্ছে বিসমাথ পর্যন্ত লিখো। অ্যান্ড তারপর দেখো যে গ্রুপ 16 আসলে কে আছে? গ্রুপ 16 আছে ও এস এস ই তে পরে, হ্যাঁ, ওকে। তারপরে গ্রুপ 17 কে আছে? দেখো গ্রুপ 17 জানোই সবাই যে হ্যালোজেন গুলো আছে। আহ প্রথমে কে আছে? ফ্লোরিন অ্যান্ড হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? তো একটু এখানে ভালো মতো লক্ষ্য করো, 15, 16 এবং 17 এই নাম্বারের গ্রুপগুলো আমরা হচ্ছে এখন কম্পেয়ার করব। তো দেখো আমরা কিন্তু বাম থেকে ডান দিকে কিনে চিন্তা করছি, উপর থেকে নিচের দিকে আসলে আসলে কি হয়? উপর থেকে নিচের দিকে আসলে নর্মালি আকার বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পাইলে কি হয়? দেখো এরকম একটা ছোট আকার 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 এখানে ছোট আকারের মৌল, আর এটা হচ্ছে বড় আকারের মৌল। দেখো কেন্দ্র থেকে ইলেকট্রনের দূরত্ব অনেক বেশি। তো এখান থেকে বাহির থেকে যখন তুমি একটা ইলেকট্রন দিবা, সেই ইলেকট্রনটা সে আসলে নিতে চাইবে না, কম নিতে চাইবে। ইলেকট্রন আসক্তি তার কম থাকবে। তো এইখানে যদি দিতে চাও, ইলেকট্রনটা সে খুব ভালো মতো নিতে চাইবে, কারণ এখানে আসলে নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি থাকবে বাইরের কক্ষপথ থেকে। তো আকার যত বাড়ে, ইলেকট্রন আসক্তি তত কমে যায়। ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতাটা সেটা কমে যায়, বুঝছো? কমে যায়। তাহলে উপর থেকে নিচের দিকে আসলে কমবে। কিন্তু এক্সেপশনাল কেস এখানে আসলে ফ্লোরিনের আকারটা অনেক ছোট। ফ্লোরিনের আকারটা অনেক কি ছোট? ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয় কম্পেয়ার টু ফ্লোরিন। সো ফ্লোরিন, তারপরে ব্রোমিন আর আয়োডিন ঠিক থাকে। হ্যাঁ, এই সিরিয়ালটা ঠিক থাকে। ব্রোমিন, আয়োডিনের আকার অনেক বড় হওয়ার কারণে তাদের ইলেকট্রন আসক্তি অনেক কম থাকে। বাট ক্লোরিনেরও কম থাকার কথা ছিল, ফ্লোরিনের বেশি থাকার কথা ছিল। বাট ফ্লোরিনের আকার এত ছোট যে বাইরে থেকে যখন ইলেকট্রন দিবা, তখন অ্যাকচুয়ালি ইলেকট্রন রিপেল করে। ঠিক আছে? ইলেকট্রনগুলোর আকর্ষণ কম্পেয়ার টু ক্লোরিন কমে যায়। তো এইখানে আকার ছোট, এটা এতটুকু মনে রেখো।
আ আর এরপর এটাকে আমি একটু সাইডে নিয়ে যাই, যাতে আসলে গ্রুপ ১৬ র গুলা লেখাটা সহজ হয়। ঠিক আছে? এটা দেখো, এটাকে আমি একটু সাইডে নিয়ে গেলাম। এখন তুমি গ্রুপ ১৬ র দিকে তাকাও। একই। গ্রুপ ১৬ তেও জাস্ট এইখানে অক্সিজেনের চেয়ে সালফারের বেশি হবে এবং নাইট্রোজেনের চেয়ে ফসফরাসের বেশি হবে এবং কার্বনের চেয়ে সিলিকনের বেশি হবে। ঠিক আছে? কি বেশি হবে? ইলেকট্রন আসক্তি বেশি হবে। সো এখানে দেখো, সিলিকনের বেশি, কার্বনের একটু কম। বাকিগুলা যেরকম আছে সেরকমই। জার্মেনিয়াম, টিন অ্যান্ড হচ্ছে, সরি, ৩ উল্টা দিলাম। জার্মেনিয়াম, টিন অ্যান্ড হচ্ছে আ লেড, ওকে। তারপরে সিলিকন। তো দেখো, এখানে আমি একটু দাগ দিয়ে দেই যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? এরপর এইটা। এরপর হচ্ছে কি হবে? নাইট্রোজেন এর আগে কে আসবে? ফসফরাস। অনুরূপভাবে ওই যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরকম আরকি। তাহলে ফসফরাস আগে চলে আসবে, পরে নাইট্রোজেন, তারপরে হচ্ছে আর্সেনিক, এইভাবে যাবে। তারপরে হচ্ছে এসবি, এভাবে যাবে। তো এইটাকেও আমি আসলে এভাবে টান দিয়ে দিলাম। আর এইটার ক্ষেত্রে আমি অন্য কালি দিয়ে লিখি সালফার। সালফার আগে চলে আসবে এবং এই জায়গায় আরেকটা এক্সেপশন আছে। অক্সিজেনের অনেক বেশি আকার, অনেক বেশি ছোট হওয়ার কারণে সে একদম সবার লাস্টে চলে যাবে। সালফার তো বেশি হবেই, তারপরে সেলেনিয়াম এবং টেলুরিয়াম তো আসবেই। পোলিনিয়ামটাকে তুমি বাদ দিয়ে চিন্তা করতে পারো। এরপরে অক্সিজেন আসবে। বুঝছো? এরপরে কি আসবে? অক্সিজেন আসবে। সো এতটুকু যদি তুমি মনে রাখতে পারো, তুমি আসলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে এখান থেকে তোমাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এটা মনে রাখো। এবং ইলেকট্রন আসক্তির আলোচনা বাম থেকে ডান দিকে গেলে কি হবে? উপর থেকে নিচের দিকে নামলে কি হবে? আমরা আমরা আলোচনা করে শেষ করলাম মোটামুটি। তো এরপরে আসলে ইলেকট্রন আসক্তির আলোচনা আর বেশি কিছু নাই। আশা করি এতটুকু কনসেপ্ট বুঝতে পারছো। এতটুকু বুঝতে পারলে তোমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? চলো তারপরে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। হ্যাঁ, আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। কোয়েশ্চেন আসলে অনেক আছে। অনেক ধরনের কোয়েশ্চেন হইতে পারে। এই যে আমি আলোচনা করে ফেললাম না এতক্ষণে? এই আলোচনা থেকে অনেক কোয়েশ্চেন তোমাকে আমি এখন জিজ্ঞেস করতে পারি। যেমন তোমাকে ধরো আমি এইখান থেকে জিজ্ঞাসা করতে পারি যে গ্রুপ ১৬ র মৌলসমূহের ইলেকট্রন আসক্তির ক্রম সাজাও। তো তুমি তখন এটা সাজাইতে পারবা আশা করি। তাহলে আমাদের আলোচনা এই পর্যন্ত হইল। অ্যান্ড এরপরে আমরা কোয়েশ্চেন দেখি। ইউনিভার্সিটিতে আসা অনেক কোয়েশ্চেন আছে। ১ম এ এই কোয়েশ্চেনটা দেখো। কোনটার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? আমি কিন্তু ইলেকট্রন আসক্তির বেশি কোয়েশ্চেন রাখি নাই। এটা বলে নিচ্ছি কারণ ইলেকট্রন আসক্তির কোয়েশ্চেন বইতে আসলে কোয়েশ্চেন ব্যাংক একটু কমই পাইলাম। তবে আসলে নতুন কোয়েশ্চেন যদি স্যাররা করতে চায় ইলেকট্রন আসক্তি থেকে, অনেক কোয়েশ্চেন করার জায়গা আছে। ঠিক আছে? এবং অনেক ইম্পোর্টেন্ট। তো তোমরা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থেকে একটু নিজেরা প্র্যাকটিস করবা। এই প্রশ্নটা দেখো, কোনটার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? তো সবচেয়ে বেশি আসলে দেখো, এখানে জিএসটি তে এই প্রশ্ন আসছে, এগ্রিগুচ্ছতে আসছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, 18-19 সেশনে অনেকবার আসছে। তো ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি আসলে তোমার মনে হবে যে ফ্লোরিন, বাট না, কে? ক্লোরিন। কেন ক্লোরিন? একটু আগে আমরা এখানে আলোচনা করে দিয়ে আসছি যে ফ্লোরিনের আকার অনেক ছোট হওয়ার কারণে সে একটু ক্লোরিনের নিচে চলে আসে। মানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা এখানে বেশি হয়। তো আমি ২ টা আলাদা করে আমি আ চিত্র এঁকে সেটা দেখাচ্ছি না। জাস্ট একটু মনে রাইখো। ঠিক আছে? ভর্তি পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আছে, খুলনা ইউনিভার্সিটিতে রিটেন আছে। রিটেনে ব্যাখ্যা যেতে পারে। হালকা ছোট করে ব্যাখ্যা যেতে পারে। তখন ইলেকট্রন বিন্যাস দেখায় দিবা, একটু মানে হচ্ছে চিত্রটা আঁকায় দিবা, তাহলে হয়ে যাবে। আর এমসিকিউ এ জন্য এতটুকুই বুঝলেই চলবে। ওকে? আমি জাস্ট তাও এখানে আসলে লিখে দিচ্ছি। এখানে জাস্ট ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড হচ্ছে আয়োডিন, যেটা আমরা দেখে আসছি। ইলেকট্রন আসক্তির ক্রম। ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা? কম্বাইন এগ্রিতে ১৯-২০ সেশনে আসছে। তো এটা আসলে দেখো, কম্বাইন এগ্রিতে ১৯-২০ সেশনে আসছে, আবার ২১-২২ সেশনেও আসছে। রিপিটেড কোয়েশ্চেন। ঠিক আছে? তো ক্লোরিন হবে না। ক্লোরিন আগে আসবে। তাহলে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো উত্তর বি। ঠিক আছে? তো আমি আসলে আর কোয়েশ্চেন এখানে ডিসকাস করতেছি না। কারণ কনসেপ্ট অনেক আলোচনা হইছে। মোটামুটি ইম্পোর্টেন্ট যতটুকু আলোচনা দরকার ততটুকু হয়ে গেছে। বাট তোমাদের কাজ হচ্ছে একটু বই থেকে একটু ঘাটাঘাটি করো। বইতে আর কিছু কি ইনফরমেশন কিভাবে সাজানো আছে। বাট এই ক্লাসের পরে বই আর না গেলেও চলবে। মানে বইতে তাও একটু দেখবা যে এছাড়া আর কি আলোচনা আছে এবং কিছু থিওরিটিক্যাল বিষয় আছে। ঠিক আছে? যেমন এখানে আমার একটা স্লাইড ছিল। যেমন চাবি ডি ইউনিটের মতো জায়গায় এই কিছু কোয়েশ্চেন আসে। যেমন ইলেকট্রন আসক্তির ব্যবহারগুলা কি? কোন মৌলের ইলেকট্রন আসক্তির মান দেখো যত বেশি হবে, ইলেকট্রন আসক্তির মান যত বেশি হবে, মৌলটার জারণ ক্ষমতা তত বেশি হবে। ইম্পোর্টেন্ট না? ইম্পোর্টেন্ট। জারণ ক্ষমতা তত বেশি হবে। হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রন আসক্তির মান যত বেশি হবে, এজন্য মান বেশি এদের। এজন্য এরা জারক দ্রব্য হিসেবে ভূমিকা দেখায়। ইম্পোর্টেন্ট। কোন মৌলের ইলেকট্রন আসক্তির মান যত বেশি হয়, তাহলে গ্রুপ ১৭ এদের আসলে ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। হ্যাঁ?
কিন্তু গ্রুপ 18 কিন্তু শূন্য। গ্রুপ 18 কি ইলেকট্রন আসক্তি শূন্য। গ্রুপ 17 ইলেকট্রন আসক্তির ভ্যালু সবচেয়ে বেশি হবে। কোন মৌলের ইলেকট্রন আসক্তির মান যত বেশি হয়, মৌলটার আয়নিক গঠন করার ক্ষমতা, আয়নিক বন্ধন গঠন করার ক্ষমতা তত বেড়ে যায়। খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই তথ্যগুলো একটু বই থেকে দেখবা আরো তথ্য আছে কিনা। এরকম কোন মৌলের ইলেকট্রন আসক্তির মান বেশি হলে মৌলটার তড়িৎ ঋণাত্মকতা এবং অধাতব ধর্ম বেড়ে যায়। ঠিক আছে? বাম থেকে ডান দিয়ে গেলে মৌলের তড়িৎ ঋণাত্মকতাও বাড়ে। হ্যাঁ, সেটা কিভাবে বাড়ে সেটা আমি আলোচনা করব, যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এভাবে যত যাবে, এখান থেকে দেখো 1, এটা 1.5, এটা 2, এভাবে 2.5, 0.5 করে বাড়তে বাড়তে ফ্লোরিনে 4 এ গিয়ে থামে। সো এটা ইলেকট্রন আসক্তি, সরি, সেটা তড়িৎ ঋণাত্মকতার আলোচনা আমরা করব। তো এই পর্যন্তই এই ভিডিওর আলোচনা ইলেকট্রন আসক্তি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর টপিক বেসড কেমিস্ট্রিতে যারা যুক্ত হইছো, তারা আসলে কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করো। এটা তোমার জন্য অনেক ভালো হবে। ঠিক আছে? শুধু ক্লাসের স্লাইডের দিকে তাকায় থাকবা না, বুঝার পরে একটু নিজে নিজে কোশ্চেন প্র্যাকটিস করবা। তাহলে দেখবা ভর্তি পরীক্ষায় তোমার কাছে পানি হয়ে যাবে একদম সবকিছু। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।